একটা বাই বোন জন্মগতভাবে, আরেকটা হয় অর্জিত, হয় জন্মের সময় অর্জন করে অথবা জীবনের যে কোনো বয়সে গিয়ে সেটা অর্জন করতে পারে। একজন লোক রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে পাশে একটা গাছের ডাল ছিল, চোখে লেগে গেছে, চোখটা নষ্ট হয়ে গেছে, পরে দুর্ভেদ্য হয়ে গেছে। আর এই চোখে চাপ করার কারণে, না থাকার কারণে এই চোখে চাপ করেছে, এই চোখে সে দেখতে পারে না, এখন তাকে মোটা একটা চশমা পড়তে হয়, সে ডিজেবল। তাহলে দুভাবে আমাদের হয়, একটা হচ্ছে জন্মগতভাবে বংশগতভাবে অর্জিত, আরেকটা জন্মের সময়ে বা যে কোনো বয়সে অর্জিত। দুইটা, এই দুটা হচ্ছে ডিসেবিলিটির মূল কারণ। এক, আমার তো এখানে হোয়াইট বোর্ড ছিল খুব ভালো, আমি একটু দেখাতে পারতাম। জন্মগতভাবে আমরা যা পাই, আপনারা জানেন একটা স্পার্ম এবং একটা ওভাম মিলে একটা এককোষী জাইগোট তৈরি হয়। এই জাইগোটের মধ্যে কি থাকে? থাকে আরএনএ, ডিএনএ, জেনেটিক সিস্টেম। জিনটা কি? জিনটা কি? জিন হচ্ছে প্রোটিন প্লাস ডিএনএ ইকুয়াল টু জিন। প্রোটিন প্লাস ডিএনএ সমান সমান জিন। জিন থাকে কোথায়? নিউক্লিয়াসের ভিতরে। সেলের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে জিন থাকে। আর জিন গঠন হয় প্রোটিন এবং ডিএনএ এর মাধ্যমে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর মাধ্যমে। এখন এই যে জাইগোটের ভিতরে জিন আছে, এ আসলো কোত্থেকে? মায়ের ওভাম, বাবার স্পার্ম একত্রিত হয়ে এটা তৈরি হলো। মায়ের ওভামে কি ছিল, বাবার স্পার্মে কি ছিল? ছিল ক্রোমোসোম। কতটা? মায়ের 23টা, বাবার 23টা, মোট 23 জোড়া, টোটাল 45টা। একটা হচ্ছে সেক্স, বাকি 22টা হচ্ছে অটোসোম। যদি কারো 46টাই হয়, হতে পারে, তাহলে কিন্তু তাকে আমরা থার্ড জেন্ডার বলি। 45টা হলে আমরা ঠিক আছে, মেল ফিমেল। 46টা হলে থার্ড জেন্ডার। এখন এই যে আমাদের 23 জোড়া ক্রোমোসোম আছে, এই 23 জোড়া ক্রোমোসোমের কোনো একটা ক্রোমোসোম যদি মিউটেড হয়ে যায় বা মিউটেশন দেখা দেয়, মিউটেশন মানে বিশৃঙ্খল অবস্থা, অর্থাৎ এক জোড়া ক্রোমোসোম, এখানে দুটো ক্রোমোসোম দেখা যাচ্ছে, এক জোড়া, ঠিক আছে? এখানে যদি এক জোড়া না হয়ে 3টা হয়, অথবা একটা হয়, অথবা 1.5টা হয়, তার মানে এ মিউটেড। এ যদি মিউটেড হয়, এক একটা ক্রোমোসোমের মিউটেশনের কারণে এক এক ধরনের সমস্যা দেখা দেয়। যেমন ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব। বংশগত বন্ধ্যাত্বের কারণে ক্রোমোসোমের 12 নম্বর ক্রোমোসোমটা দায়ী, 12তম ক্রোমোসোম। আর আমরা যেটা নিয়ে আলোচনা করছি অটিজম, অটিজমের জন্য দায়ী 21 ক্রোমোসোম। 21তম ক্রোমোসোমে মিউটেশন হলে সেটা হবে প্রতিবন্ধী, অটিজম, অটিস্টিক, ডিজেবল, ডিসএবিলিটি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি। 21তম ক্রোমোসোম। এখানে আরেকটা ব্যাপার আছে, 21তম ক্রোমোসোমের সাথে বংশগত আরেকটা রোগের সম্পর্ক আছে। আমি রোগের নামটা বলবো, আপনারা যারা এইটার বাংলা বলতে চান শুধু হাত তুলে আমাকে একটু দেখাবেন। সেই রোগটা মানে 21তম ক্রোমোসোমের মিউটেশনের কারণে অটিজম হয়, প্রতিবন্ধী হয়, আরো একটা ডিজিজ হয়। সেই ডিজিজের নাম হচ্ছে লিউকোমিয়া। লিউকোমিয়া, আমি বোর্ডে লিখে দিতাম, লিউকোমিয়া। একটু প্লিজ, লিউকোমিয়া। কে কে জানেন এটার বাংলা কি, বা এইটা কোন ধরনের রোগ? কে কে জানেন? একটু হাত তুলে দেখালে ভালো হয়। হ্যাঁ, এই ইনি জানেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার কাছে আমরা শুনতে পারি, বলুন। ব্লাড ক্যান্সার। এইটা ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার কিন্তু অনেক ভাবে হতে পারে। জি স্যার। রক্তের কণিকার রোগ, ক্যান্সার। জি, দারুণ, এই কথাটা আমি জানতে চাচ্ছিলাম। শ্বেত ডাব্লিউবিসির সমস্যা এটা। জি, এক্সিলেন্ট, বসুন, জাযাকাল্লাহু খাইর। রক্তের শ্বেত রক্ত কণিকায় যদি ক্যান্সার হয় সেটাকে লিউকোমিয়া বলে। যারা ডিজেবল এদের কিন্তু ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যাদের ব্লাড ক্যান্সার হয় তাদের কিন্তু জন্মগত মিউটেশন থাকতে পারে,
21 নম্বর ক্রোমোসোমে। 21 নম্বর, এই জন্য 21 ক্রোমোসোমটা মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। যে কোনো ক্রোমোসোমে যদি মিসিং হয়, যে কোনো ক্রোমোসোমে যদি একটা মিউটেশন হয়ে যায়, আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। এখন এই ক্রোমোসোম আসছে কোত্থেকে? ফিমেল মেল, ফিমেল পার্টনার থেকে 23টা, মেল পার্টনার থেকে 23টা। এই যে 46টা হয়ে গেল 45টা, এই ক্রোমোসোম ফিমেলের কাছ থেকে আসছে, মেলের কাছ থেকে আসছে। তাহলে আমার বাবুটা প্রতিবন্ধী হওয়ার জন্য বাবু দেয় না আমি দেই? মেল ফিমেল দুজনে দেই। এখন যদি বলি আমি এই বাচ্চাটা প্রতিবন্ধী হওয়ার জন্য আমার বউ দেয়, এই বাচ্চাটা প্রতিবন্ধী হওয়ার জন্য আমার স্বামী দেয়? কেউই দেয়। যেমন আমার কাছে যদি কোনো ইনফার্টিলিটির কেস আসে, মানে কি বলে বন্ধাত্ব, আমার কাছে যদি কোনো বন্ধাত্বের কেস আসে, আমি প্রথম শর্ত দেই হাজব্যান্ড ওয়াইফ দুজনের ট্রিটমেন্ট লাগে। যদিও হাজব্যান্ডের রোগ থাকুক, সমস্যা থাকুক, যদিও ওয়াইফের সমস্যা থাকে, যদি ওয়াইফের সমস্যা থাকে, সামাজিক কারণে আমি আমার ইমানি দায়িত্ব হিসেবে, যেহেতু আমাদের সামাজিক অবস্থাটা এইরকম, আমি বলি যে আমার মনে হয় সমস্যাটা হাজব্যান্ডের, মানে হাজব্যান্ডকে আমি দায়ী করার চেষ্টা করি। এবং আমি আমার দায়বদ্ধ, সামাজিক দায়বদ্ধতা থেকে, আমি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এই কথাটা বলার চেষ্টা করি যে আসলে বাচ্চা না হওয়ার জন্য শুধুমাত্র মেয়ে বা শুধুমাত্র ছেলে দায়ী নয়। গবেষণায় দেখা, এটা সত্য ঘটনা, গবেষণায় দেখা গেছে ইনফার্টিলিটির জন্য 35% দায়ী হলো ফিমেল পার্টনার, 65% হচ্ছে মেল পার্টনার। এই কথাগুলো আমি হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করি যাতে সংসারটা ভালো থাকে, টিকে যায়, ওই সংসারের বিশৃঙ্খল তৈরি না হয়। ঠিক ডিসেবলের জন্য না ফিমেল পার্টনার দায়ী, না মেল পার্টনার দায়ী, না দাদা দায়ী, না মামা দায়ী, কেউ দায়ী না। এটা হয়ে গেছে, বাস এটি একটা দায়ী। কিন্তু হওয়ার পিছনে কিছু কারণ থাকে। অটিজম, ইনফার্টিলিটি, বংশগত ক্যান্সার, কারণ আঘাতজনিত ক্যান্সার হয়ে যেতে পারে, বংশগত ক্যান্সার, অনেক অপারেশন করার পর ক্যান্সার হয়ে যায়, বংশগত ক্যান্সার। এই বংশগত রোগগুলোর পিছনে সবচেয়ে দায়ী যে জিনিসটা, সবচেয়ে দায়ী, একদম যাকে আমি হিরো বলতে পারি, দায়ীদের হিরো, মানে ব্লেম করে যাকে আমি 1 নম্বরে 2 নম্বরে নিয়ে আসতে পারি, সেটা হলো দুটো জিনিস। একটা হচ্ছে র্যাবিস ভাইরাস, আর একটা হচ্ছে লাইফস্টাইল। আমি কি খাই, আমি কি পড়ি, আমি কি করি, আমার বাসা যেখানে, তার আশেপাশে কি আছে। যেমন আপনারা যারা রংপুরের সাথে, রংপুরের চিকিৎসা জগতের সাথে জড়িত, এই যে মাসুদ ভাই যে এলাকার লোক, আরাগাছ এলাকা, ওই এলাকার কোনো লোক যদি তামাক, বিড়ি, গুল, সিগারেট নাও খায়, তারপরেও তার মধ্যে কিছু ক্যান্সার আর জীবাণু থাকবেই বা জটিলতা থাকবেই। এবং আমার কাছে আরাগাছ যত রোগী আসে, আমি দেখি যে রেকটাম ক্যান্সার রোগী সবচেয়ে বেশি। রেকটাম ক্যান্সার কেন? হিরোইন, প্যাথেরিন, তারপরে আরো এই ধরনের যে ওই যে ঔষধ খায় যেগুলো, ঔষধ, ওই যে ইয়াবা, ফেন্সিডিল, এগুলো যত ক্ষতি না করে, তার যদি অনেক 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 বেশি ক্ষতি করে তামাক। তামাক শত বংশ চলতে থাকে, শত বংশে প্রজন্ম চলতে থাকে তামাকের এই ইফেক্টটা। এই জন্য ওই তামাক, আমি এমন জায়গায় বাড়ি করলাম যেখানে তামাকের একটা কারখানা আছে, এইটার ইফেক্ট হয়তো আমি বুঝবো না। যেমন আমাদের ইন্টারনেটের যে নেটওয়ার্কিং টাওয়ারগুলো আছে, আমরা ক্ষতি বুঝতে পারছি না, কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আর এর প্রথম ক্ষতিটা আমরা বুঝতে পারবো ব্রিডিংয়ে। আমার বাসায় যদি কবুতর থাকে, পাখি জাতীয় কিছু থাকে, ওই ব্রিডিং, ও দেখবেন যে ডিমের প্রোডাকশন কমে যাবে, ডিমের সাইজ কমে যাবে। পাশে নারকেল গাছ, সুপারি গাছ, এই ধরনের গাছ থাকলে, পাম ট্রি, দেখবেন যে ও ফলন নষ্ট হয়ে যাচ্ছে, গাছের ফলের মধ্যে দাগ পড়তেছে, ডাবের মধ্যে পানি নেই, সুপারির ভিতরে শ্বাস নেই। লাউ গাছ হলে দেখবেন লাউগুলো বড় হতে চাচ্ছে না, যেমন সাইজ হওয়ার ওরকম না হয়, অন্যরকম হয়ে যাচ্ছে। অলরেডি এটা পড়ছে। কিন্তু আমি মানুষ, আমার একটা ইমিউনিটি সিস্টেম আছে, কারণ আমার ভিতরে একটা টোটাল হসপিটাল আছে। একজন মানুষের ভিতরে একটা হসপিটাল আছে। একটা হসপিটালে যা কিছু দরকার, কি কি দরকার হতে পারে, ওটির জন্য প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট, মেডিসিন,
সেলাই করার জন্য স্টিচিং, সব একটা মানব দেহের মধ্যে আছে। আপনার কোথাও কেটে যাও, ফেটে যাও, আপনি কিচ্ছু করেন না। দেখেন এই এখন একটু কেটে গেল আমার, আমি যদি কিছুই না করি, একটু চেপে ধরে থাকি বা রেখে দিই, 2-1 দিন ব্যথা করবে, তারপর কিন্তু ব্যথা চলে যাবে। ব্যথাটা কোন ওষুধ খেয়ে গেল? কোনো ওষুধ খেয়ে যায়নি। কাটা থেকে যাবে, 2-4 দিন, 6 দিন, 10 দিন রাখেন, 15 দিন রাখেন, 1 মাস পরে দেখবেন কাটাটা জোড়া লেগে গেল। কে সেলাই করলো? আমার বডিতে একটা হসপিটাল আছে, এ সব করতে পারে, আর এর নাম হলো ইমিউনিটি। আমরা হোমিওপ্যাথিতে বলি ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্স আর ডিজিজ ফোর্স, এই দুটা নিয়ে একটা জাইগোট ফর্মেশন হয়, একটা জাইগোট তৈরি হয়। জাইগোটের মধ্যে এই 2 ধরনের শক্তি থাকে, ভাইটাল ফোর্স অ্যান্ড ডিজিজ ফোর্স। ভাইটাল ফোর্স আর ডিজিজ ফোর্স, ডিজিজ ফোর্স যা শক্তিশালী হবে, সেই বাচ্চাটা অসুস্থ অবস্থায় জন্মগ্রহণ করবে। জন্মগ্রহণ করছে, বাচ্চা হার্ট প্রবলেম, তার মানে সে জন্মগতভাবেই অসুস্থতা নিয়ে আসছে। এর ডিজিজ ফোর্সটা শক্তিশালী, ভাইটাল ফোর্সটা দুর্বল। একজনের ডিজিজ ফোর্স নিয়েও আসছে, ভাইটাল ফোর্স নিয়ে আসছে, কিন্তু তুলনামূলকভাবে ভাইটাল ফোর্সটা শক্তিশালী, সুস্থ অবস্থায় আসবে। যদি বাইরে এসে পরিবেশ ঠিক না পায়, ডিজিজ ফোর্স অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে বললাম জিন, জিন জিন যে আছে, জিনের যে জিন তৈরি হয় প্রোটিন থেকে। মানব দেহে 2 ধরনের প্রোটিন প্রোডাকশন হয়। কয় ধরনের? 2 ধরনের, একটা হার্মফুল প্রোটিন, একটা বেনিফিশিয়াল প্রোটিন। হার্মফুল প্রোটিন ডিজিজ ফোর্সকে শক্তিশালী করে, বেনিফিশিয়াল প্রোটিন ভাইটাল ফোর্সকে, ইমিউনিটিকে শক্তিশালী করে। যার শরীরে এই প্রোটিন প্রোডাকশনটা যদি যতটুকু হবে, যেভাবে হবে, যদি হার্মফুল প্রোটিন বেশি প্রোডাকশন হয়, তাহলে হার্মফুল জিন তার শরীরে বেশি অ্যাক্টিভ থাকবে। যদি বেনিফিশিয়াল প্রোটিন প্রোডাকশন হয়, তাহলে বেনিফিশিয়াল জিন তার ভিতরে অ্যাক্টিভ থাকবে। এই প্রোটিনটা আমার দেহে হার্মফুল হবে না বেনিফিশিয়াল হবে, এইটা ইচ্ছা করলে আমি অ্যাজ এ ফিজিশিয়ান এটাকে কন্ট্রোল করতে পারি। হার্মফুল প্রোটিন প্রোডাকশনের জন্য সবচেয়ে বড় যেটা দায়ী আমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। দেখেন, জাস্ট এটা আমি মেয়েদের বিপক্ষে একটা কথা বলবো, কিন্তু জাস্ট যোগ করে বলবো, কেউ মাইন্ড করবেন না। এটা ছেলেদের পক্ষেও হতে পারে, সরি, ছেলে মেয়ে দুজনের জন্যই। আমরা আমাদের এলাকার বাড়িগুলোতে, শহর বাদ দিয়ে, বিশেষ গ্রামে, শহরে তো আছেই, কিন্তু গ্রামের কথাটা বললে একটু সুন্দর শোনা যাবে। কিছু আমরা বলি যে ওই ব্যক্তিটা আমাদের গ্রামের সিসি ক্যামেরা, ওই ব্যক্তিটা আমাদের গ্রামের ভয়েস অফ আমেরিকা, বিবিসি, বলি না? গ্রামের সমস্ত সংবাদ তার কাছে পাওয়া যায়। ঠিক এত একটু সিসি ক্যামেরা আছে, কোন বাড়ির কোথায় কি হচ্ছে ফুটা দিয়ে দেখে, কান লাগায় শোনে, আর ওই খবর সব চারিদিকে বলে বেড়ায়। দেখেছেন? জ্বলে বেড়ায়, বলে বেড়ায়। আচ্ছা, আপনারা যখন রান্না করেন, বিশেষ করে আমাদের মা বোনেরা বা আমরা পুরুষরাও তো রান্না করি, অনেক সময় চুলায় যখন খড়ি দেই, আগুন জ্বলে, জ্বলে তো চুলে পাতিলটাকে জ্বালায়, ভাতটাকে জ্বালায়, পানিটাকে জ্বালায়, এরপর তো ভাত হয়। আগে কে জ্বলে? আগে নিজে জ্বলে। দেখবেন গ্রামে যারা সিসি ক্যামেরা, ওরা জ্বলে কিন্তু এরকম হয়ে যায়, ওদের ভালো স্বাস্থ্য দেখবেন না, ভালো স্বাস্থ্য পাবেন না। এই জন্য আমি যদি আমার লাইফস্টাইল ঠিক না করি, আমিও ভালো হব। তো আমার ভিতরে যেন বেনিফিশিয়াল জিন বেশি প্রোডাকশন হয়, এই জন্য আমাকে সবসময় পজিটিভ থাকতে হবে। এই জন্য একটা প্রবাদ আছে, বি পজিটিভ। মানে কি, আপনার আপনার প্রোটিন প্রোডাকশনকে আপনি কন্ট্রোল করেন পজিটিভ থেকে। যে বেশি পজিটিভ, তার বেনিফিশিয়াল জিন বেশি প্রোডাকশন হবে, যার বেনিফিশিয়াল প্রোটিন বেশি প্রোডাকশন হবে। যার বেনিফিশিয়াল প্রোটিন বেশি প্রোডাকশন হবে, তার হার্মফুল প্রোটিন কম প্রোডাকশন হবে। যার বেনিফিশিয়াল প্রোটিন বেশি প্রোডাকশন হবে, তার বেনিফিশিয়াল জিন শক্তিশালী, জিনগুলো বেনিফিশিয়াল হবে। যার জিন বেনিফিশিয়াল হবে, তার দেহটাও বেনিফিশিয়াল হবে। এই জন্য আগে নিজেকে জ্বালা থেকে বাঁচাতে হবে, আর এই জন্য ঠিক করতে হবে আমার লাইফস্টাইল। আমি কারো ফুটে না চোখ দেবো না, কারো দরজায় কান লাগাবো না, তাহলে আমি তো জ্বালা থেকে আগে বাঁচলাম। আমি আমার লাইফস্টাইলটা তো চেঞ্জ করলাম। দেখেন, আমি কালকে আমার লেকচার ছিল একটা, ওখানে বলতেছিলাম প্রতি মাসের ইংরেজি মাসের প্রথম শুক্রবার আমার চেম্বারে আলোচনা হয়, ফ্রি, সকাল 9টা থেকে 12টা। কালকে বলতেছিলাম আমি যে 2 বন্ধু ব্যবসা শুরু করেছে। এটা কিন্তু একটা দারুণ ঘটনা। 2 জন বন্ধু ব্যবসা শুরু করেছে, মানে খুব মজার ঘটনা, এবং এখানে অনেক কিছু আছে। আমি এই ঘটনাটাকে দিয়ে আমার পুরো লাইফকে চেঞ্জ করে ফেলতে হবে। ছোট্ট কথা, কিন্তু আমি রস ছাড়াই বলছি। 2 জন বন্ধু ব্যবসা শুরু করেছে, এ 1 লাখ টাকা দিয়েছিল, 1 লাখ টাকা দিয়েছে, ব্যবসায় লস হয়েছে 1 লাখ টাকা।
দুজন ভাগ করে 50-50 ভাগ হয়ে গেছে, লস। একজন বন্ধু যার 50,000 টাকা লস হয়েছে, হায় হায়, আমার 1 লাখ টাকার অর্ধেকে চলে গেল, আমি চলবো কিভাবে, আমার সংসার চলবে কিভাবে, আমি এরপরে কি করব, আমার 50,000 টাকা লস হয়ে গেল। বাসায় গিয়ে তার সারা রাত ঘুম নেই। সকালে উঠে যেহেতু সারা রাত ঘুমায় নেই, ক্ষুধাও লাগেনি, যেহেতু ক্ষুধা লাগেনি পায়খানা চাপবে, আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে এক পর্যায়ে হসপিটালে নিয়ে গিয়ে দেখা যায় তার অ্যাপেন্ডিক্স হয়েছে। কারণ মেন্টাল ট্রমার সবার ফার্স্ট যে ইফেক্ট সেটা হলো মানুষের স্টোমাকে গিয়ে পরে, আর ওইটা ধরা পড়ে অ্যাপেন্ডিক্স, মেন্টাল ট্রমা যেটা। আর দ্বিতীয় যে বন্ধুটা ছিল, তার 50,000 টাকা চুরি লস হয়ে গেছে। সে বাসায় গেল, আমাদের তো 50,000 টাকা লস হয়ে গেছে। বউ বাচ্চাকে বললো যে চলো, মনটা ভালো নাই, মন ভালো করতে হবে, 50,000 টাকার সাথে আর 1,000 টাকা যোগ করলাম, 51,000 টাকা লস, চলো 1,000 টাকা খরচ করে চিকলি পার্কে যাবো। ছেলে মেয়ে বউ হচ্ছে চিকলি পার্কে ঘুরে টুরে এসে রাত্রে আরামসে ঘুমাইলো, এর কিছু নেই, একদম ঝামঝাম। এটা কি? এটা হচ্ছে স্ট্রেস নেয়ার অ্যাবিলিটি, নেগেটিভ সিচুয়েশনকে অ্যাবজর্ব করার অ্যাবিলিটি। এটা হচ্ছে আমার পজিটিভিটি, আমি কতটা পজিটিভ, আমার ভাইটাল ফোর্সকে আমি শক্তিশালী করে ফেললাম 1,000 টাকা খরচ করে। ওই বন্ধু যে মেডিকেলে, তার কিন্তু আরো 50,000 টাকা বেড়ে গেছে, 50 1 লাখ। আর এই চিকলি পার্কে গিয়ে 51,000 টাকায় সুস্থ হয়ে। এখন ভাবুন যে আমার লাইফ স্টাইল আমার জীবনকে সুন্দর করার জন্য কতটা দায়ী। এখানে যারা বসে আছি আমরা, বিশেষ করে যারা বিবাহিত বা ছেলে মেয়ে আছে, কেউ বলতে পারবেন আমার ভিতরে কষ্ট নেই, এরা বলতে হবে, যারা বিয়ে করেন এরা হয়তো বলতে হবে, ওদেরও আছে, কেন বিয়ে হয়নি, কেন চাকরি হয়নি, কেন রুগী হয় না চেম্বারে, ওদের কষ্ট আছে, কিন্তু আমাদের পেছনে একটু ডিফারেন্ট। এই কষ্ট নিয়ে যদি আমরা হাসতে পারি, জিতে গেলাম, হাসলেই জিতে গেলাম। একটা গোলাপ ফুলের গল্প বলি এখানে। আমি আপনাদের জন্য আমি ঢাকা ভার্সিটির অধীনে অ্যাডভান্স কোর্স অন ডিসেবিলিটি, অটিজম অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, এই কোর্সটা ঢাকা ভার্সিটি করেছি, গ্রাজুয়েশন কোর্সটা এটা করেছি আমি, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে IER, হ্যাঁ, এই অনুষদের অধীনে কোর্সটা করেছি। পুরো কোর্সটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অটিজম এবং ডিসেবিলিটির উপরে। এখানে একটা গোলাপ ফুলের গল্প আছে, এই গল্পটাও আপনাদেরকে একটু শোনাবো, হ্যাঁ, ঠিক আছে? গোলাপ ফুলের গল্প। একজন টিচার ক্লাসে একটা বাচ্চাকে বলল যে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো গোলাপ ফুল দিল, দিয়ে বললো বাইরে গিয়ে যাদের দেখবা হাসছে তাদেরকে একটা করে ফুল দিয়ে চলে আসবে। ওই বাচ্চাটা ফুল নিয়ে বাইরে গেছে, কিছুক্ষণ পর ফেরত আসছে ফুল ভর্তি। কি তুমি ফুল দাওনি? কেউ তো হাসে না। ও ফুল নিয়ে চলে আসছে, আরেকটা বাচ্চাকে পাঠিয়েছে, যাও। ও অল্প সময়ের মধ্যে ফিরে আসছে, তার ডালি ফাঁকা। কি ফাঁকা কেন? বলে যে আমার কাছে আসছে আমি একটু হাসনি, ফুল বাড়িয়ে দিয়েছে, সে হাসি বলিয়ে দিয়েছে। আগে আমাকে হাসতে হবে, তো আগে আমাকে পজিটিভ হতে হবে, বি পজিটিভ। আর আমি যদি আমার লাইফস্টাইলকে ঠিক করি, আমার বাচ্চা কি হবে জানি না, কিন্তু আমার নাতি পুতি আমার বংশধররা ভালো হয়। আগে আমার লাইফস্টাইল ঠিক, আগে আমাকে ঠিক হতে হবে। তো আমি যেটা বলছিলাম, এই যে কোর্সটা করেছি ডিসেবিলিটির উপরে, এখানে আমি ছিলাম 12তম ব্যাচ। 12তম ব্যাচের আগে আরো 19 জন অথবা 17 জন, আমার ঠিক এই মুহূর্তে মেমোরিতে আসছে না, 19 জন অথবা 17 জন হোমিও ডাক্তার ওই কোর্সটা করেছে। কারো সার্টিফিকেটে ওখান ঢাকা ভার্সিটি থেকে ডাক্তার লিখে দেয়। আমি 12তম ব্যাচে করেছি, আমার সার্টিফিকেটে স্যাররা ডক্টর লিখে দিয়েছে, আমার সাথে আরেকজন ছিল, আমাদের দুজনকে ডক্টর লিখে দিয়েছে। মানে স্যাররা হোমিওপ্যাথি বিশ্বাসই করে না। ওইখানে একজন স্যারের বাচ্চা ছিল এরকম ডিলে স্পিচ, স্যার শুধু ম্যানেজমেন্ট দিয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে, স্যার আমিও কিছু ট্রিটমেন্ট দিতে পারি, আপনি আমার কাছে নিয়ে দেখেন না। স্যারকে দিলাম। আল্লাহ পাক আসলে ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ পাক করবেন অত দ্রুত কখনোই আমি আশা করিনি। 7 দিনে বাচ্চার মধ্যে চেঞ্জ। ও বাচ্চা 19টা শব্দ গুনে গুনে বলতে পারতো, 3.5 বছর বয়স। 7 দিনের মানে 7 দিন ঔষধ খাওয়ার পরে স্যার আমাকে বলতেছে যে এখন বাবু প্রায় 300 থেকে 350 ওয়ার্ড বলতে পারে। তারপরে ওনারা লেখছে যে হ্যাঁ হোমিওপ্যাথিকে ডাক্তার লেখা দেয়। আমি বলেছি স্যারকে, এবং আমি ওখানে কয়েকবার লেকচার দিয়েছি ওই ঢাকা ভার্সিটিতে আমাদের ক্লাসে, মানে ক্লাসমেটদের সামনে, স্যাররা সুযোগ করে দিয়েছেন
যে একমাত্র হোমিওপ্যাথিতে ডিসেবিলিটি ট্রিটমেন্ট আছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যিনি ছিলেন উপাধ্যক্ষ, কামরুল হাসান না কামরুল ইসলাম নাম, মোটা করে ভদ্রলোক, উনি আইআর এর টিচার ছিলেন, উনি এসেছিলেন। উনি আমার কথা শুনে ওনার ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমাকে ওনার অফিসে নিয়ে গেছেন, ওনার যেটা চেম্বার, ভার্সিটির ভিতরে যে চেম্বারে প্রায় রাত্রিতে 3 থেকে 3.5 ঘন্টা বসে স্যারের সাথে কথা বলে স্যারকে ওষুধ দিয়েছি। স্যারের 15-20 বছরের, স্যার আমাকে স্যারের বক্তব্য যেটা আমার 15-20 বছর থেকে কনস্টিপেশন, 15-20 বছর। আমি বললাম যে স্যার আপনার আব্বা আম্মার কার ছিল, অ্যাজমা ছিল? হ্যাঁ আমার বাবারও ছিল, মায়েরও ছিল। আমি অ্যালার্জি কার ছিল? স্যার আমাদের তো অনেকেরই, আমার ভাই বোনদের সবারই, আমারও। স্যার কিন্তু মানে রিটায়ারমেন্টের পরে এক্সটেনশনে তখন ওই আইআরে আমাদের ক্লাস নিচ্ছিল। স্যার আশ্চর্য হয়ে গেছে, আমি অসুস্থ, আপনি আপনার বাবার অসুস্থতার কথা বলছেন কিভাবে? এখন স্যার এটা হোমিওপ্যাথি। আপনি এক বছরের একটা বাচ্চা নিয়ে আসবেন স্যার, আমিও বাচ্চার 14 গোষ্ঠীর রোগের ইতিহাস বলে দেবো, যদি আপনি বাচ্চার ইতিহাসটা আমাকে ঠিক মতো, আমিও 14 গোষ্ঠীর ইতিহাস বলবো। স্যারকে বললাম স্যার আপনার মা অথবা বাবা যদি বেঁচে থাকতো আজকে আমরা খুঁজে বের করতে পারতাম যে আপনাকে 2 মাস থেকে, জন্মের পর থেকে 2 মাস অথবা সর্বোচ্চ 6 মাস বয়সের মধ্যে যে কোনো একবার পায়খানা করানোর জন্য হয় পানির বোটা দিছিল, নাহলে তেল দিছিল, নাহলে গ্লিসারিন দিছিল, নাহলে কোনো ওষুধ খাওয়াইছিল। হ্যাঁ ছোটবেলা তো আমি খেতাম, মাঝখানে বহুদিন ছিল না, এই আবার দেখা দিয়েছে। এটা আপনার জন্মগত ডিজিজ। আমি স্যারকে টিউবারকুলিনাম 06 দিলাম, টিউবারকুলিনাম 06 বা M6 যেটা বলেন 50 মিলিসিমেলের ওষুধ, দারুণ কাজ করে, হ্যাঁ খুবই ভালো। 06 খেয়ে পরে দিলে স্যার টয়লেট ক্লিয়ার। স্যার এটা আপনার সুস্থতা না। রোগ 2 প্রকারের, একটা রোগের তীব্রতার অবস্থা, একটা সুপ্ত অবস্থা। আপনার আজকে স্টুল ক্লিয়ার হয়েছে মানে আপনি সুস্থ হননি, ভিতরে আপনার তীব্রতা আছে, আপনাকে মিনিমাম 2 বছর ট্রিটমেন্ট করতে হবে। এই জন্যই তো হোমিওপ্যাথি করি না। স্যার কোনো সমস্যা নেই, আপনি খালি বলবেন আর আমি ওষুধ কুরিয়ারকে পাঠাই, লাগেই নেই। স্যার 1-1.5 মাস ওষুধ, ওই কোর্স চলাকালীন সময় 1-1.5 মাস ওষুধ খেয়ে এখন আমার রেগুলার হয়, এখন আর খেতে হয় না। না ওই যে এর মধ্যে একটা ট্যাবলেট মোডাস, হ্যাঁ ডুরালাক্স, দিনে 2-3 টাকা স্যার ডুরালাক্স খেতে, অনেক আর ডুরালাক্স খেতে হয় ওই 1 মাসের মতো, 1 থেকে 2 মাস খেয়ে আসিস। তো আমরা যদি হোমিওপ্যাথিকে একটু চর্চা করি না, প্রত্যেকটা জিনিস সম্ভব। আল্লাহ জাল্লা শানুহু মুসলমানদেরকে এক জাতি হিসেবে বানাইছেন, বিশেষ জাতি। আপনারা কি জানেন কি জাতি মুসলমানরা? জানো বিশেষ জাতি। সেই জাতিটা বিশেষত্ব কি? আরো কিছু? ওটা ঠিক আছে, আরো কিছু? কালাম পাকের প্রথম শব্দ কি? পড়ুয়া জাতি হিসেবে মুসলমানকে বানাইছে, আর আজকে মুসলমান পড়াবাদ দিয়ে আছে। এই জন্য পদে পদে আমরা হেরে যাচ্ছি। আমরা এআই জানি না, ক্লাস 9-এর বাচ্চাকে ডিম ভাজা শিখাইতে হয়, আরে ক্লাস 1-এ পড়ে না সে বাচ্চা ডিম ভাজতে পারে। আমি ক্লাস 3-এর বাচ্চাকে এআই শিখাবো, আমি 3-এর বাচ্চাকে আইসিটি শিখাবো, 3-এর বাচ্চাকে এই মোবাইল দিলে সে খুলে আবার সেট করে দিবে আমাকে, আমি এটাই শিখাবো। আমি 9-এর বাচ্চাকে শিখাবো ডিম ভাজা, বিছনা ঝাড়া। তো আমরা ইকরা পড়ুয়া জাতি, আমরা পড়া ছেড়ে দিচ্ছি, এই জন্য আমরা পিছিয়ে গেছি। আমরা আবার পড়ালেখা শুরু করি, আল্লাহ পাক দেবেন আমাদের এই পড়ার মধ্যে, আমাদের এই প্রফেশনের মধ্যে অনেক বরকত দান করবেন। হোমিওপ্যাথি এমন এক চিকিৎসা ব্যবস্থা, এমন এক চিকিৎসা ব্যবস্থা, আমার বিশ্বাস আমি সহ এখানে আমরা যারা আছি এই হোমিওপ্যাথি সম্পর্কে 0.00001% জানি না। এমন একটা চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথি, অদ্ভুত চিকিৎসা ব্যবস্থা। আমার কাছে একটা রোগী আসলো, শীতকাল যখন শুরু হয়, শীত যত বাড়ে তার আইসক্রিম তত বেশি খেতে হয় অথবা বরফ খেতে হয়, আরো শীত বাড়বে আরো বরফ, আরো শীত। এমন সময় আসে যখন হাত দেখা যায় না কুয়াশায়, প্রচন্ড মাঘ মাসের ঠান্ডা, 10 থেকে 15 কিলোগ্রাম আইসক্রিম খেতে হয়, বড় বড় বাটি, একবার বসে খেয়ে শেষ করে দেয়। 1 পাউন্ডের বাটি, 1 পাউন্ডের একটা পট, একবারে খেয়ে শেষ। যত ঠান্ডা বাড়বে তত তাকে বরফ খেতে হবে, যত ঠান্ডা বাড়বে। এটা কি কোনো রোগ? পৃথিবীর কোনো সায়েন্স বের করতে পারবে? মাত্র 2.5 থেকে 3 মাস ওষুধ খেয়ে ওই বাচ্চা সুস্থ। পরের বছর, তারপরের বছর, তার 3য় অথবা 14 দেখবেন। আমার ইউটিউবে যদি কেউ দেখে থাকেন দেখবেন ওই ভিডিওটাও দেওয়া আছে। নাই আর
বলে এইটা হোমিওপ্যাথিতে শুনে। হোমিওপ্যাথিতে দারুণ দারুণ মেডিসিন আছে, দারুণ দারুণ চিকিৎসা আছে, দারুণ দারুণ ফলাফল আছে, দারুণ দারুণ ওষুধ আছে। বলছি বলে দেবো, এক্ষুনি বলবো। দারুণ দারুণ কি কি আছে? ঔষধ আছে, চিকিৎসা আছে, ফলাফলও আছে, সব আছে। শুধু নেই একজন মেধাবী ডক্টর, পড়ুয়া ডক্টর। মেধাবী এবং পড়ুয়াদের অভাবে আজকে হোমিওপ্যাথি এই জায়গায়। আমরা পড়ুয়া হয়ে যাই, ইকরা শব্দটাকে কাজে লাগে, ইনশাআল্লাহ আমাদের হোমিওপ্যাথি না, আমি 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 অনেক এগিয়ে যাব। আমি বলি যে এটা যখন হবে লোডেড তখন চেম্বার হবে লোডেড, এটা যদি হয় এমটি চেম্বার হবে এমটি। আমার চেম্বারে রোগী নেই, আসলে আমার এখানে কিছু নেই, ওনার চেম্বারে অনেক রোগী, মানে ওনার এখানে অনেক কিছু। তো এটাকে আগে লোড দিতে হবে। আমি ওই রোগীটাকে ওষুধ দিয়েছিলাম, প্রথমে ব্যাসিলিনাম, রেজাল্ট পাইনি, তারপর দিয়েছিলাম হাইড্রোফোবিন, হাইড্রোফোবিনের রেজাল্ট চলে আসছে। তো আমি আজকে আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি। তবে তার আগে আমার একটা কথা, যদি আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, যে আলোচনা হলো বা এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন।